বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সাভার সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোয়াজ্জেম হোসেন, প্রভাষক উদ্ভিদবিদ্যা। আশা করছি তোমরা সবাই সুস্থ এবং নিরাপদে আছো। তোমরা যে যেখানে বসে আমার এই ক্লাস উপভোগ করছো, তোমাদেরকে বলি তোমরা সবসময় নিজেকে নিরাপদে রাখবে, তোমাদের পরিবারকে নিরাপদে রাখবে এবং সেই সাথে তোমাদের পাঠ অব্যাহত রাখবে। তবে হ্যাঁ, আজকে তোমাদেরকে আমি কোনো বিষয়ে পাঠদান দিতে চাই না। আজকে পুরোটা ক্লাস জুড়ে তোমাদের সাথে গল্প করবো। কি মজা হবে তো নাকি? আশা করছি তোমরা আমার সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থী, এবারে চলো গল্প শুরু করা যাক। তোমরা এই যে উদ্ভিদবিদ্যা বিষয়ে পড়াশোনা করছো, আর যারা ইন্টারমিডিয়েট তোমরা জীববিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদবিদ্যা এই অংশটা পড়ছো, তো উদ্ভিদবিজ্ঞান বিভাগের একজন ছাত্র, তার সম্পর্কে একটি গল্প। আশা করছি তোমাদের গল্পটি ভালো লাগবে। তো শোনা যাক। রাতুল নামের উদ্ভিদবিদ্যা বিভাগের একজন ছাত্র, সবে সে চিটাগাং ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তো পাড়াগাঁয়ের ছেলে রাতুল। যখন পাড়াগাঁয়ের কোন একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তখন কিন্তু দু চার গ্রামে তার নাম ছড়িয়ে পড়ে। যদিও বর্তমানে এই অবস্থাটা নেই, তার কারণ হলো যে এখন অহরহই ছেলেপেলে ইউনিভার্সিটি মেডিকেলগুলোতে পড়াশোনা করছে বা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, কি গ্রাম বা কি শহর, সব জায়গা থেকে, তাই না? তো এই গল্পটা অনেক আগের একটা গল্প। তো রাতুল নামের একজন শিক্ষার্থী, সে চিটাগাং ইউনিভার্সিটিতে বটনি ডিপার্টমেন্টে চান্স পেয়েছে। প্রথম বর্ষের ছাত্র, চরম অ্যাক্টিভ ছাত্র এবং নিয়মিত সে স্টাডি করে। সে বটনি ডিপার্টমেন্টে তার প্রথম বর্ষে ক্লাস শুরু করেছে। প্রত্যেকটা স্যারের সাথে তার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠতে শুরু করেছে, কারণ সে ক্লাসে খুব ভালো রেসপন্স করে। সব স্যাররাই মোটামুটি তাকে চেনে এবং সব ছাত্রদের সাথেও তার একটা গুড রিলেশন বিল্ড আপ করেছে। তো এই রাতুল প্রত্যেক দিনই যেদিন ক্লাস থাকে সে নিয়মিত ক্যাম্পাসে যায়, ক্লাসে যায়, ক্লাস করে। তো এই বটানি ডিপার্টমেন্টের একজন শিক্ষক, প্রফেসর ডক্টর আমানুল্লাহ স্যার, ইনি কিন্তু অন্যান্য স্যারদের তুলনায় ব্যতিক্রম। তিনি অত্যন্ত কড়া মেজাজের একজন শিক্ষক। তিনি যখন ক্লাসে আসেন তখন কিন্তু প্রত্যেকটা ছাত্রদের মধ্যেই একটা অন্যরকম উত্তেজনা কাজ করে, অন্যরকম একটা কি ভয় কাজ করে, কারণ তার কণ্ঠস্বর যেমন চড়া এবং তিনি ক্লাসে এসেই বেসিক বটানি থেকে প্রশ্ন করেন ছাত্রদেরকে দাঁড় করিয়ে, এবং যদি খুব সহজ প্রশ্নের উত্তর কোনো ছাত্র দিতে ব্যর্থ হয় তাকে কিন্তু তিনি ওই ক্লাস থেকে বের করে দেন, অর্থাৎ ওই ক্লাস তার পড়বার আর সুযোগ থাকে না। পরবর্তী দিনে আবার সেই ক্লাসে জয়েন করার সুযোগ পায় বা ওই স্যারের ক্লাসটা করতে পারে না। তো রাতুল কিন্তু এইরকম একটা সিচুয়েশনের মুখোমুখি কোনোদিনই হয়নি, অর্থাৎ তাকে কিন্তু এই প্রফেসর ডক্টর আমানুল্লাহ স্যার কোনোদিনই প্রশ্ন করেননি। অন্যান্য তার বন্ধু বা যারা ক্লাসমেট তাদেরকে প্রশ্ন করেছে এবং তাদেরকে অহরহ এভাবে ক্লাস থেকে বের করে দিয়েছে। একদিনের ঘটনা যে আমানুল্লাহ স্যার ক্লাসে প্রবেশ করলেন, সব ছাত্ররা দাঁড়িয়ে স্যারের প্রতি সম্মান জানালো, সালাম করলো। আমানুল্লাহ স্যার এসে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেন। তিনি কম্পিউটার ল্যাপটপ অন করলেন, প্রজেক্টর অন করলেন, করে স্ক্রিনে একটা ছবি বের করলেন এবং সকল ছাত্রদেরকে কৌশলাদি জিজ্ঞাসা করলেন। যেভাবে প্রত্যেক স্যার তার ক্লাস শুরু করেন, আমানুল্লাহ স্যারও তাই করলেন। তো এই দিনে একটু ব্যতিক্রম, তিনি সকল ছাত্রদের দিকে দৃষ্টিপাত করলেন এবং তিনি সার্চ করছেন যে কাকে আজকে প্রশ্ন জিজ্ঞাসা করা যায়। দেখো, ভাগ্যের কি একটা খেলা যে এই দিনে রাতুলের ভাগ্যে এই প্রশ্নটা। স্যার ল্যাপটপ অন করার পর, প্রজেক্টর অন করার পর স্ক্রিনে একটি ছবি দেখালেন। দেখো তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, ছবিটি যদি ডায়াগ্রামেটিক একটা ছবি, বট গাছ। তো এখন আমানুল্লাহ স্যার এই বট গাছের একটা ছবি স্ক্রিনে দেখালেন
যেটা তোমার প্রকৃতি থেকে তোলা ছবি, আর এই ছবি এক নয়, যাই হোক প্রকৃতি থেকে তোলা ছবিটা সুন্দর বটগাছের ছবি দেখে ছাত্রদেরকে সার্চ করতে থাকলেন কাকে আজকে প্রশ্নটা জিজ্ঞাসা করা যায়। সার্চ করতে করতে আমানুল্লাহ স্যার রাতুলের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন, করে এই ছেলে তোমার নাম কি? রাতুল বলছে রাতুল স্যার, আমার নাম রাতুল। বাড়ি কোথায়? স্যার রংপুর। ভেরি গুড, খুব ভালো। বোটানি পড়তে এসেছো না? বোটানিকে কি ভালো লাগে তো নাকি? হ্যাঁ স্যার, বোটানিকে খুব ভালো লাগে। ঠিক আছে, তাহলে তোমার জন্য একটা খুব ইজি কোশ্চেন। বলো তো বটগাছ কি এককোষী না বহুকোষী? রাতুল তো ভেবাচাকা, পূর্ববর্তী ক্লাসে পড়ে এসেছে, তারপরেও স্যারের গলার ভয়েস এবং সব মিলিয়ে তার এই যে সিচুয়েশন হতে পারে যদি না পারে প্রশ্নের উত্তর ক্লাস থেকে বের হয়ে যেতে হবে। তো রাতুল বটগাছকে এককোষী বলে ফেলেছে। হোয়াট ইজ দিস? স্যার তো কেন এটা কি বললে তুমি? বটগাছ এককোষী? হ্যাঁ, গাধা কোথাকার, যাও এক্ষুনি বের হয়ে যাও ক্লাস থেকে। রাতুল তো একবার ভেবাচাকা, সে কি করবে? একবারে মন মরা অবস্থায় সে ক্লাস থেকে বের হয়ে গেল। এবারে ক্লাস থেকে যখন বের হয়ে গেল রাতুল, তখন চিন্তা করলো যে এই একটা সহজ প্রশ্ন আমি পারলাম না, এবং বেসিক বটানি, এবং এটি তো না পারা মানে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই। তো যাই হোক, সে চিন্তা করলো আত্মহত্যা কেন করবো আমি একটা পারিনি, তো সমস্যা কি? বা এটি পারিনি, এটি সাময়িক একটা ব্যাপার, অবশ্যই আমি পারবো। তবে হ্যাঁ, এর জন্য আমি প্রায়শ্চিত্ত করবো। আজকে সারাদিন আমি কি করব? অনাহার যাপন করব এবং কোন বট গাছের ডালে যে বসে থেকে সময় কাটাবো। যেই বলা সেই কাজ, সে ক্যাম্পাস থেকে বের হয়ে গেল। বের হয়ে যে সে খুঁজতে থাকলো কোথায় বট গাছ। তো চিটাগাং ইউনিভার্সিটির আশপাশে খোঁজাখুঁজি করলো। অনেক হাঁটাহাঁটির পরে সে পাহাড়ের পাদদেশে একটা বট গাছ দেখতে পেল, এবং সেই বট গাছের চারপাশে ঝোপ জঙ্গল ছিল, কিন্তু বট গাছের যে গুড়ির আশপাশটা পরিষ্কার ছিল। সে ভাবলো যেভাবে হোক ওই বট গাছের ওখানে যেতে হবে, এবং আমাকে আমার এই প্রায়শ্চিত্তটা আজকে সারাদিন অনাহারে আমি ওখানেই বসে থাকবো। যেই বলা সেই কাজ, সে ঝোপ জঙ্গল বাড়িয়ে সে বট গাছের গোড়ায় পৌঁছে গেল, এবং সে এই যে দেখো এখানে বট গাছের যে কাণ্ড থেকে আবার মূল বের হয়েছে, বায়বীয় মূলটা বের হয়ে মাটির সাথে এখানে স্পর্শ করেছে, আর একটা মূল এখানে যে বসলো। হ্যাঁ, এখানে যে বসলো। এখন একবারে খুবই চিন্তিত এবং হৃদয় ভারাক্রান্ত অবস্থায় সেখানে বসেছে। কিছুক্ষণ পরে সে ঝোপ জঙ্গলের দিকে, তার পিছনের দিকে একটু সরসর আওয়াজ শুনতে পেল। সরসর আওয়াজের সাথে সে পিছনে ফিরে তাকিয়ে হঠাৎ দেখতে পেল যে তার স্যার, অর্থাৎ প্রফেসর ডক্টর আমানুল্লাহ স্যার তাকে অনুসরণ করে সেখানে চলে এসেছেন। রাতুল তো অবাক যে স্যার এখানে। যাই হোক, রাতুলের মতো স্যারও জঙ্গল মারিয়ে এই বট গাছের গুড়ি দিয়ে ডালে গিয়ে তার কাছে গিয়ে বসলো এবং বলল, বাচ্চা তুমি অনেক কষ্ট পেয়েছো তাই তো? আসলে এটি কিন্তু একেবারে বেসিক একটা কোশ্চেন ছিল, তুমি পারোনি। তো যাই হোক, আজকে তোমাকে আমি অনেক কিছু শিখাবো। বটানির যে বেসিক গুলো আছে, আজকে তোমাকে অনেক কিছু শিখাবো, তুমি দুশ্চিন্তা করো না। এসো, তোমাকে আমি বটানির বেসিক গুলো দিতে থাকি। হ্যাঁ, রাতুল তো মহা খুশি যে স্যার তাকে অনুসরণ করে চলে এসেছেন। স্যারকে তো আমি ক্লাসে দেখে আসলাম, ইত্যাদি ইত্যাদি ভেবে তারপর স্যারের সাথে সে বসে গেল, এবং স্যার আমানুল্লাহ স্যার রাতুলকে পাঠদান করতে থাকলো। শিক্ষার্থী, তোমরা কি বুঝতে পারলে? দেখো, রাতুল উদ্ভিদবিদ্যা বিভাগের ছাত্র, তার যে অনুশোচনা হলো একটা সহজ কোশ্চেনের উত্তর না দিতে পেরে, আর তার স্যার কিন্তু কি এখানে উপস্থিত হয়েছে এবং তাকে শেখাতে থাকলেন। আমাদের মাঝে কি এরকম অনুশোচনা হয়? আমাদেরকে যদি এরকম অবস্থায় ক্লাস থেকে বের করে দেওয়া হয়, তখন কিন্তু আমরা খুব ফুর্তিতে থাকবো। হয়তো ফোন ব্যবহার করে
কাউকে বলবো, হ্যালো দোস্ত তুমি কোথায়, আমার কিন্তু আজকে ক্লাস নেই, তুমি চলে এসো, আমরা আজকে চলো ক্যাফেটেরিয়াতে যে আড্ডা দিই বা কফি হাউসে চলো যাই, হ্যাঁ, এইরকম হয়তো বিষয় আমরা করবো। কিন্তু রাতুল সে কিন্তু খুবই অ্যাক্টিভ ছাত্র, তার মধ্যে অনুশোচনা হলো এবং সে এই যে একটা অনুশোচনা থেকে সে অনাহারে থাকবার একটা প্রত্যয় সে ব্যক্ত করলো, সেই সাথে তার স্যারও কিন্তু তাকে অনুসরণ করলো, তাই তো নাকি? তো যাই হোক, রাতুলকে প্রফেসর ডক্টর আমানুল্লাহ স্যার বোটানির বেসিক শিখাতে থাকলেন, তাহলে শিখাতে থাক নাকি। গল্পটা কিন্তু আমি এখনো শেষ করিনি, তবে রাতুল তার স্যারের কাছে কিছু শিখতে থাক, আর আমিও এই ফাঁকে তোমাদেরকে আরো অনেক গল্প শোনাতে থাকি। কি প্রিয় শিক্ষার্থী, শুনবে তো? তাহলে চলো যাই, আমরা বোটানির কিছু গল্প শুনবো। তোমরা উপরে দেখতে পাচ্ছ সেল ডিসকভারি এন্ড সেল থিওরি, এই বিষয়ে তোমাদেরকে কিছু আমি গল্পে গল্পে বলতে চাই। একজন ব্রিটিশ বটনিস্ট, ব্রিটিশ উদ্ভিদ বিজ্ঞানী, তিনি রয়্যাল সোসাইটির মেম্বার হলেন এবং রয়্যাল সোসাইটির যে যন্ত্রপাতি রাখা হয় যেখানে, সেই যন্ত্রপাতির রক্ষক নিযুক্ত হলেন, অর্থাৎ কিউরেটর নিযুক্ত হলেন। এই বিজ্ঞানী কিউরেটর নিযুক্ত হয়েই ভাবলেন যে তার সমসাময়িক যে অন্যান্য বিজ্ঞানী রয়েছেন তাদেরকে কিভাবে তিনি চমকে দিবেন। এই ভাবনা থেকে তিনি মাইক্রোস্কোপ নিয়ে কিছু করা যায় কিনা এটি ভাবলেন। অবাক করা বিষয়, যেই ভাবা সেই কাজ। ব্রিটিশ এই বটনিস্ট কি করলেন, ওক গাছ থেকে যে বাকল পাওয়া যায়, বাকল দিয়ে যে কর্ক নির্মিত হয়, ছিপি, হ্যাঁ কর্ক, যে তোমরা গ্রাম অঞ্চলে যারা রয়েছে আমরা আগে দেখেছি কাঁচের বোতল, এই যে দেখো একটা বোতল এখানে অঙ্কন করার চেষ্টা হয়েছে, কাঁচের বোতলে কিন্তু গ্রামের মা বোন যারা বা কৃষক পরিবারের তারা কিন্তু বীজ সংরক্ষণ করে এখানে বোতলে একটা উদ্ভিদ থেকে সংগৃহীত, সেটা কাণ্ড হতে পারে, কাণ্ডটা কেটে সুন্দর করে ছিপি এঁটে দেয়, ছিপির ইংরেজিটা হলো কর্ক। তো এই ব্রিটিশ বিজ্ঞানীটা ওক গাছ থেকে যে কর্ক, এই কর্ক বোতলে আটানোতে যেটা ব্যবহার করা হয়, এই কর্কের খুব পাতলা সেকশন নিলেন, স্লাইস নিলেন, হ্যাঁ, নিয়ে তারই ডেভেলপকৃত মাইক্রোস্কোপের নিচে তিনি সেটা পর্যবেক্ষণ করলেন। পর্যবেক্ষণ করে তিনি কি দেখতে পেলেন, তিনি দেখেই চমৎকৃত হলেন। হোয়াট ইজ দিস? এই যে এখানে দেখেন চিত্রটা এখানে দেওয়া আছে, প্রকোষ্ঠ, হ্যাঁ, ফাঁকা ফাঁকা ঘর তিনি দেখতে পেলেন, ফাঁকা ফাঁকা ঘর তিনি দেখতে পেলেন। দেখে তিনি এর নাম দিয়ে দিলেন, কি নাম দিলেন? সেল। আর এই সেল শব্দটি তিনি কল্পনাতে নিয়ে আসলেন যে খ্রিস্টীয় ধর্মের যে পাদ্রী বা সন্ন্যাসী যারা, তারা কিন্তু মঠ বা গির্জার ফাঁকা ফাঁকা ঘরে তারা কি করে, ধ্যান করে, হ্যাঁ ধ্যান করে। তো এই সন্ন্যাসীদের যে থাকার ঘর, সেইগুলোর এক একটা ফাঁকা ঘরকে সিল বলা হয়, হ্যাঁ, সিলুলা ল্যাটিন শব্দ। তো সেখান থেকেই তিনি এই ফাঁকা প্রকোষ্ঠ বা ঘরের নাম দিলেন সেল, সেল, সেল। আর এই বিজ্ঞানী আর কেউ নন, তিনি হলেন ব্রিটিশ বটনিস্ট রবার্ট হুক। আর তার এই যে পর্যবেক্ষণ, তিনি কিভাবে কাজ করলেন, এর বিশদ বর্ণনা তিনি বিজ্ঞানীদের মাঝে উপস্থাপন করলেন, বিস্তৃতভাবে বর্ণনা করলেন একটি বইয়ে, অর্থাৎ তিনি একটি বই প্রকাশ করলেন। সেই বইয়ের নাম মাইক্রোগ্রাফিয়া বাই রবার্ট হুক, 1665, অর্থাৎ 1665 সালে তিনি মাইক্রোগ্রাফিয়া বইয়ে
তার যে সেল আবিষ্কারের ঘটনা পুরোটা তিনি বর্ণনা করলেন। তাহলে সেলের আবিষ্কারক কে প্রিয় শিক্ষার্থী? আশা করছি তোমরা সবাই কিন্তু উত্তর দিতে পারতে, কিন্তু যেহেতু তোমরা কাছে নেই, তাহলে রবার্ট হুক তিনি সেল আবিষ্কার করে ফেললেন। এখানে তোমাদের জন্য যে বিষয়টা সেটা হলো তিনি এই যে কর্কটা কিন্তু মৃত, হ্যাঁ, এই উদ্ভিদ অংশটা হলো মৃত উদ্ভিদ অংশ, এখান থেকে তিনি নন লিভিং সেল অর্থাৎ মৃত কোষ তিনি দেখলেন। মৃত কোষ, হ্যাঁ, মৃত কোষ যখন দেখলেন তিনি, দেখো কোষের মধ্যে যে ফাঁকা 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 অর্থাৎ কোষের মধ্যে যে অন্যান্য অর্গানেলিস গুলো থাকে, এখানে জীবিত কোষ দেখানো হয়েছে। তো এই যে জীবিত কোষের যে অন্যান্য অর্গানেলিস থাকে, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুগুলো থাকে সেগুলো কিন্তু সব অ্যাবসেন্ট, অর্থাৎ তিনি শুধুমাত্র ফাঁকা ঘর দেখলেন এবং তার চারপাশে ওয়াল দেখতে পেলেন, অর্থাৎ মূলত তিনি সেল ওয়াল পর্যবেক্ষণ করেছিলেন। হ্যাঁ, তাহলে এই যে সেলের আবিষ্কারের ঘটনা অর্থাৎ সেল আবিষ্কারটা হয়ে গেল এবং তিনি নন লিভিং সেল দেখলেন। এরপরে এসো আরেকজন ডাচ নাগরিক, তিনি কিন্তু চশমা ডেভেলপ করেন, অর্থাৎ চশমা তৈরি করেন, চশমা বিক্রয় করেন। তিনি কি করলেন? লেন্স ব্যবহার করে একটা নিজে একটা উন্নত মাইক্রোস্কোপ তৈরি করলেন, যে মাইক্রোস্কোপ একটা অবজেক্টকে অর্থাৎ একটা বস্তুকে 200 থেকে 300 গুণ বড় করে দেখায়। তিনি এই নিজস্ব তৈরি মাইক্রোস্কোপে পুকুর থেকে পানি তুলে নিয়ে এসে 1 ফোঁটা জল তিনি মাইক্রোস্কোপের নিচে দেখলেন এবং তিনি চমৎকৃত হলেন। এগুলো কি? তিনি দেখতে পেলেন প্রোটোজোয়া পর্বের প্রাণী, ব্যাকটেরিয়া, হ্যাঁ, পরবর্তীতে তিনি ইস্ট সেল দেখলেন। তো এই যে বিশদ ঘটনা, তিনি পুকুর থেকে পানি নিয়ে আসলেন, দেখলেন, কি দেখলেন তার ছবি অঙ্কন করলেন। এরপর তার মধ্যে কৌতূহল বাড়তে থাকলো এবং এভাবে তিনি একাধিক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তিনি পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন এবং তার বিস্তৃত বর্ণনা দেওয়া শুরু করলেন এবং সেই বর্ণনাটা বিজ্ঞানীদের সামনে উপস্থাপন করা শুরু করলেন। তিনি কিন্তু আর কেউ নন, তিনি অ্যান্টন ভান লিউয়েনহুক। 1674 সালে এসে তিনি তার পর্যবেক্ষণটা বিজ্ঞানীদের সামনে উপস্থাপন করলেন। এখানে দেখো কয়েকটি তোমাদের জন্য, হি ফার্স্ট saw bacteria, yeast cell, protozoa, etc. He is the father of microbiology, অর্থাৎ অণুবিজ্ঞানের জনক। তিনি যেহেতু ব্যাকটেরিয়া প্রথম দেখলেন, এরপরে হি ফার্স্ট saw living cell, তিনি প্রথম কি দেখলেন? জীবিত কোষ দেখলেন। আমরা রবার্ট হুক তিনি নন লিভিং সেল দেখেছেন, আর অ্যান্টন ভান লিউয়েনহুক এসে তিনি জীবিত কোষ পর্যবেক্ষণ করলেন। এই যে এইভাবে কিন্তু কি হতে থাকলো? সেলের যে ধারণা অর্থাৎ সেলের যে বর্ণনা এইভাবে আস্তে আস্তে বিজ্ঞানীদের মাঝে প্রচার হলো। এভাবে চলতে থাকলো যে হ্যাঁ, সেল প্রত্যেকটা জীব, হ্যাঁ, এই যে তারা সেল, তাদের বডিতে সেল রয়েছে, এখান থেকে যে প্রকোষ্ঠ সেল, তারপরে এখানে এককোষী যেগুলো জীব তাদের যে একটা এককোষী একটা মাত্র কোষ অর্থাৎ একটা সেল, ইউনিসেলুলার এই জীবগুলো, এই ধারণাটা এভাবে আগাতে থাকলো। তবে বিজ্ঞানীরা এর বেশি কিন্তু কি প্রায় 150 বছর জানতে পারেনি। 150 বছর এইভাবেই চলতে থাকলো কোষের ধারণা, সেলের ধারণা। এরপরে তোমার 1665 বা 1674 এরপরে একবারে একভাবে আমরা চলে যাব কোথায়? 1838 সালে সেল আবিষ্কার হয়ে গিয়েছে। এবারে সেলের যে পুরো কনসেপ্ট সেটি কিন্তু আসবে
সেল থিওরি থেকে। 1838 সালের ঘটনা। একজন বিজ্ঞানী, তার নাম তোমরা অনেকেই জানো, ম্যাথিয়াস স্লেইডেন। ম্যাথিয়াস স্লেইডেন 1838 সালে। তিনি কিন্তু 1838 সালে যে বিষয়টি প্রকাশ করলেন, এটি প্রকাশ করার ক্ষেত্রে তাকে কিন্তু অনেক কাজ করতে হয়েছে। তিনি জার্মান বটনিস্ট, একেবারেই তিনি নিরলসভাবে কাজ করেছেন। বিভিন্ন লতা জাতীয় যে গ্রাস টাইপ অর্থাৎ ঘাস জাতীয় লতা, এইগুলো আবার অন্যান্য বড় বড় বৃক্ষের খণ্ডাংশ, পাতা, এগুলো সব তিনি সেকশন করেন, পর্যবেক্ষণ করেন, সেকশন করেন, পর্যবেক্ষণ করেন। এবং তিনি এসে কি দেখেন, এইরকম যে প্রত্যেকটা উদ্ভিদেরই তিনি এইরকম গঠন দেখতে পান, অর্থাৎ এই যে এরকম সেল 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 সেল। এই বিষয়টা তিনি 1838 সালে এসে প্রকাশ করলেন। কিভাবে? এইভাবে, হ্যাঁ, অল plants are made up of cells। এইভাবে তিনি প্রকাশ করলেন, অর্থাৎ সকল উদ্ভিদ সেল দ্বারা গঠিত। সেলের যে কনসেপ্ট, এটি কিন্তু সেল থিওরি দ্বারা একবারে পরিপূর্ণতা লাভ করেছে। ম্যাথিয়াস স্লেইডেন যখন এই বক্তব্য দিলেন, এর সমসাময়িক আরেকজন বিজ্ঞানী 1839 সালে এসে তিনি আরেকটা পর্যবেক্ষণ দিলেন। তবে এই পর্যবেক্ষণ দেবার আগে তিনি এই বিষয়ে বহু গবেষণা করেছেন, বহু কাজ করেছেন। তিনি প্রাণীদেরকে নিয়ে কাজ করেছেন। হ্যাঁ, তিনি একজন জার্মান জিওলজিস্ট, তার নাম থিওডর শোয়ান, SHWANN, শোয়ান। তিনি প্রাণীদের দেহের অংশবিশেষ নিয়ে পর্যবেক্ষণ করে দেখলেন যে প্রাণীদের দেহ অসংখ্য কোষ নিয়ে গঠিত। তিনি এসে কি করলেন? তিনি বললেন, all animals are also made up of cells। থিওডর শোয়ান এসে তার এই পর্যবেক্ষণটা 1839 সালে এসে কি করলেন? বিজ্ঞানী মহলে উপস্থাপন করলেন এবং বিজ্ঞানী মহলে সাড়া পড়ে গেল। এই দুইজন বিজ্ঞানী তারা কি করলেন? প্রথমে সেল থিওরিটা ডেভেলপ করলেন। সেল থিওরির যে ধারণা, তারা দুটি ধারণা ডেভেলপ করলেন। একটা হলো যে অল অর্গানিজম আর মেড আপ অফ সেলস, এবং আরেকটা ধারণা সেটা হলো সেল ইজ দ্য বেসিক structure and function of living things or living organism। এই যে দুটো ধারণা তারা ডেভেলপ করলেন, এখানে কিছু ত্রুটি ঘাটতি থেকে গেল, যার মধ্যে যদি বলে তারা এই ম্যাথিয়াস স্লেইডেন এবং থিওডর শোয়ান তারা কিন্তু এই অরিজিন অফ লাইফের স্পন্টেনিয়াস থিওরি যেটি রয়েছে, অর্থাৎ স্বতঃস্ফূর্ত জীবনের উৎপত্তি, এই ধারণাটাতে তারা বিশ্বাসী ছিলেন। কিন্তু আসলে কি স্বতঃস্ফূর্ত ভাবে জীব সৃষ্টি হয় বা জীবন সৃষ্টি হয়? আসলে জানা। বায়োজেনেসিস থিওরি যেটি লুই পাস্তুর ফ্রেঞ্চ বিজ্ঞানী দিয়েছিলেন, এই বায়োজেনেসিস থিওরিটাই কিন্তু অরিজিন অফ লাইফের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। বায়োজেনেসিস থিওরির ধারণাটা হলো যে জীব থেকে জীবের সৃষ্টি হয়। এই জায়গাটাতে এসে সেল থিওরিতে একটু ঘাটতি ছিল। সেই ঘাটতিটা আরেকজন জার্মান সায়েন্টিস্ট, তাকেও তোমরা অনেকেই চিনো, 1855 সালে এসে
রুডলফ ভিরশো। রুডলফ ভিরশো এই বিজ্ঞানীর নাম তোমরা অনেকেই জানো। তো এই বিজ্ঞানী এসে কি করলেন, তার পর্যবেক্ষণ থেকে তিনি একটি কি তত্ত্ব দিলেন। সেইটা আর কিছু না, এটা তোমরা অনেকেই জানো। এটা দেখো যে তিনি বললেন যে অল সেলস arise from pre-existing cells, অর্থাৎ সকল কোষ পূর্ববর্তী বা পূর্বোক্ত কোষ থেকে কি হয়, সৃষ্টি হয়। সেল থিওরি কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই যে রুডলফ ভিরশো তিনি যে ডায়লগটা দিয়েছিলেন সেটি এরকম ছিল, omni cellular e cellular, omni cellular e cellular। হ্যাঁ, এটির যে বাংলা এটির যে ইংরেজি ফর্ম সেটা হলো যে all cells arise from pre-existing cell, অর্থাৎ সকল কোষ পূর্বোক্ত কোষ থেকে সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে সেল থিওরিটা একটা দীর্ঘ সময়ে ডেভেলপ করলো এবং সেলের যে কনসেপ্ট এটি ডেভেলপ করলো। এখানে তোমাদেরকে যেটি আমি এবার বলি যে সেল থিওরিতে তিনটি মেইন আইডিয়া। হ্যাঁ, তিনটি মেইন আইডিয়াটা কি, সেটা হলো all organisms are made up of cells, এক নম্বর আইডিয়া। সেকেন্ড আইডিয়া যেটি সেটি হলো cell is the basic unit of structure and function of living organism। এবং তৃতীয় যে আইডিয়া সেটা হলো the cells come from pre-existing cells। এই তিনটা আইডিয়ার মাধ্যমে সেল থিওরিটা কমপ্লিট হয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই যে সেলের আবিষ্কার এবং সেল ডক্ট্রিন বা সেল থিওরির যে ডেভেলপমেন্ট এবং এর মাধ্যমে সেলের পুরা কনসেপ্টটা চলে আসলো, অর্থাৎ সেলটা কি এবং এটি কিভাবে সৃষ্টি হয়, পুরো বিষয়টা এই তিনজন বিজ্ঞানী পরবর্তীতে সেল থিওরির মাধ্যমে প্রতিষ্ঠিত করেন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা একটা উপসংহারে আসতে পারি। সেল ডিসকভারি, সেল থিওরি থেকে আমরা সেলের সংজ্ঞা পেয়ে যাই, তাই তো? বিভিন্ন বিজ্ঞানী সেলকে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করেছেন। তো তোমাদেরকে যদি সহজ ভাষায় আমি বলি যে সেলটা হলো কি, জীবদেহের গঠনগত এবং কার্যগত একক। সেল is the basic unit of structure and function of a living organism, অথবা সেল is the fundamental unit of life, এটাও কিন্তু আমরা বলতে পারি, তাই তো শিক্ষার্থী? এখন আমরা যদি আরো সহজ ভাবে বলি তাহলে আমরা সেলকে এভাবে সংজ্ঞায়িত করব, সেল is the building block of an organism।
বিল্ডিং ব্লক এই বিষয়ে তোমরা একটু নজর দাও। এখানে বোর্ডে দেখো ব্রিক দেখানো হয়েছে। আমরা যে বিল্ডিং গুলো তৈরি করি সেগুলো কি দ্বারা তৈরি করি? ব্রিক দিয়ে তৈরি করি, তাই না? আবার প্রাচীন কালে কিন্তু ব্লকের ব্যবহার ছিল, পাথর কেটে কেটে ব্লক তৈরি করে সেগুলো একের পর এক গেঁথে বড় বড় বিল্ডিং তৈরি করা হতো। তাহলে আমরা সেলকে কি ব্লকের সাথে তুলনা করতে পারছি। তোমরা এই পাশের চিত্রগুলো লক্ষ্য করো, এখানে দেখো এখানে ব্লক দেখানো হয়েছে। এটি কিন্তু সিঙ্গেল ব্লক, অর্থাৎ একটি ব্লক। আমরা জানি জীব অর্থাৎ লিভিং অর্গানিজমস যেগুলো রয়েছে এগুলো এককোষী থেকে শুরু করে বহুকোষী পর্যন্ত রয়েছে, তাই না? তাহলে যে সকল জীব এককোষী তারা কি একটা মাত্র কোষ বা সেল দ্বারা গঠিত, তারা একটা মাত্র ব্লক দ্বারা গঠিত, এই জন্য সিঙ্গেল ব্লক দেখানো হয়েছে। এখানে দেখো ব্যাকটেরিয়া এখানে অঙ্কন করবার চেষ্টা হয়েছে। ব্যাকটেরিয়া কিন্তু ইউনিসেলুলার অর্থাৎ সিঙ্গেল সেল বেসড অর্গানিজম। এখানে ক্লামাইডোমোনাস যেটি শৈবাল, এটি কিন্তু এককোষী শৈবাল। অ্যামিবা এই প্রাণীটি অত্যন্ত সরল একটি প্রাণী, এককোষী প্রাণী। ইস্ট ছত্রাক এটি কিন্তু এককোষী। তাহলে দেখো যে একটা ব্লক দ্বারা গঠিত, হ্যাঁ, অর্থাৎ একটা সেল দ্বারা গঠিত এই যেগুলো সেলের ধারণাটা ইউনিসেলুলার অর্গানিজমে তোমরা বুঝতে পারলে তো নাকি? আশা করছি তোমরা বুঝতে পারলে। এবারে আমরা এই পাশে চলে আসবো। এখানে দেখো হানিকম্ব আছে। মৌমাছিরা কিন্তু যে তোমার কি মৌচাক তৈরি করে সেখানে অসংখ্য সেল তারা গঠন করে। যাই হোক সেটি একটা বিষয়। এখানে দেখো যে এখানে ব্রিক দেখানো হয়েছে, এখানে দেখো অসংখ্য ব্লক অর্থাৎ এই ব্রিকের যে একটা সমাবেশ সেটি দেখানো হয়েছে। অর্থাৎ আমরা যখন অসংখ্য ইট গেঁথে গেঁথে একটা বিল্ডিং যেমন আমরা তৈরি করি, বিশাল একটা বিল্ডিং, এই বিল্ডিং এর এক একটা ব্লককে কি ধরি আমরা? এক একটা ইটকে আমরা ইউনিট ধরি, তাই তো? তাহলে বহুকোষী প্রাণী, এখানে দেখো আমি চেষ্টা করেছি একটি অ্যানিমাল কাউ যেটি এর ছবি অঙ্কন করব। এটিও দেখো অসংখ্য সেল দ্বারা গঠিত। এখানে একটা এই যে সার্কেলের মধ্যে কয়েকটি সেল দেখানো হয়েছে। তাহলে একটা প্রাণী সেটি অসংখ্য কোটি কোটি কোষ নিয়ে গঠিত, অর্থাৎ কোটি কোটি সেল নামক ইউনিট দ্বারা গঠিত। একইভাবে একটা বট গাছ বলো, একটা আম গাছ বলো, উদ্ভিদ, এরাও কিন্তু কোটি কোটি কোষ বা এই ইউনিট যেটি জীবের গঠনের ইউনিট সেল এটি নিয়ে গঠিত। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সেলের যে ধারণা এটি বুঝতে পেরেছো। অর্থাৎ আমরা কি প্রাণী, কি উদ্ভিদ বা অন্যান্য জীব সকলেই কোষ দ্বারা গঠিত।